হ্যালো আমার দুষ্ট মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালোই আছো। আমি তোমাদের সালমা আপু আবারও চলে আসলাম নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। 1 ঘন্টা যাবৎ আমি মায়ের সাথে, হঠাৎ বাবা চলে আসে। এমনিতেই বাবাকে দেখে আমি ভীষণ ভয় পাই, তাই আমি কোনো উপায় না পেয়ে জানালার পর্দার আড়ালে লুকিয়ে পড়ি। এরপর আমার চোখের সামনে বাবা যা করল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে। তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি, এই গল্পটি শেষ পর্যন্ত দেখো। আমি সাজেদুল ইসলাম সাজ্জাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই লেখাপড়ায় বেশ ভালো ছিলাম, নামাজ রোজা হতে শুরু করে সকল প্রকার ভালো কাজের আইডল ছিলাম আমি। আমাদের ঢাকায় নিজস্ব বাসা রয়েছে, বাবা বিজনেস করেন, মা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। আমার কোনো ভাই বোন নেই, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান আমি। সবকিছু ঠিকঠাকভাবে চলছিল আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত। জাহাঙ্গীরনগরে কোনো আত্মীয় স্বজন নেই আমাদের। মা খুব চাইছিল যেন আমাকে ঢাকার ভেতরে কোনো প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দেয়া হয়, কিন্তু আমি বাবা তা চাইনি। দুর্ভাগ্যবশত আমার ঢাকার কোথাও চান্স না হওয়ায় কারণে জাহাঙ্গীরনগরে ভর্তি হতে হয়। ভার্সিটি এলাকার কাছাকাছি একটা বাসা ভাড়া করে আমি আর আমার আরও 2জন ক্লাসমেট একসাথে থাকতে শুরু করি। প্রথম দিন থেকেই বুঝতে পারলাম আমার রুমমেটরা মোটেও সুবিধার নয়। একদিন টিভির ঘরে গিয়ে দেখি 2জন ভিডিও দেখছে। ডিভাইসগুলো আমার, কিন্তু আমাকে জিজ্ঞাসা করারও প্রয়োজন তারা মনে করেনি। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এসব? আরে দোস্ত, তুই কি লজ্জা পাইতেছস নাকি ভদ্র সাজতেছস? উল্টাপাল্টা বকবি না খবরদার। আমার জিনিসে আমার পারমিশন ছাড়া হাত দিলে হাত কেটে দিব তোদের কসম। মামা রাগ করস কেন? আচ্ছা যা আর ধরুম না। ভার্সিটিতে গিয়া খালি কমু যে তোর কিছু নাই, এই লাইগা তুই এডি দেখোস না, হা হা। লিজার সামনে এডি কইলে তো তোর চান্সই নাই, আর হো হো হো। এইসবে ভার্সিটি টানস কেন? আচ্ছা যা করতেছস কর, কিন্তু যা যেমনে ছিল সেভাবে রাখবি। লিজা আমার ক্রাশ, ওকে আমি পটানোর ধান্দায় আছি, এটা লিজাও জানে। ওকে মামা প্যারা নাই। এভাবেই শুরু। কৌতূহলবশত আমিও ওদের সাথে দেখা শুরু করি, এসব নিয়মিত। সময় ভালোই কাটে, অনেক বিষয় নিয়ে আমরা আলাপ করি। সেখান থেকেই আমার মাকে নিয়ে আমার মধ্যে ফ্যান্টাসি তৈরি হয়। ধীরে ধীরে এই চিন্তা আরও গভীরভাবে মাথায় গেঁথে বসে। ইতিমধ্যে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্টও বেশ ভালো এসেছে। এবার নিজ বাসায় যাব কিছুদিনের জন্য। মাথার মধ্যে একটাই চিন্তা, এই 1 মাসে মাকে কিভাবে আমার হাতের মুঠোয় নিয়ে আসব। এবার মার বর্ণনায় আসি। নাম ফারজানা ইসলাম রুমি। মার বয়স প্রায় 40। বড়লোকি মেয়ে, কোটিপতি স্বামী, পড়াশোনায়ও অনেক উঁচু, তাই মার হাঁটাচলা, কথাবার্তার ধরনেই মডার্ন ছাপ। মা 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্কুলে পড়ান, বাসায়ও নানা কাজ করেন, তাই মার বয়স বোঝাই যায় না। গায়ের রং ফর্সা, মা বাহিরে গেলে এলাকার প্রত্যেকটা ছেলে হা করে তাকিয়ে থাকে। যদিও আমি কখনোই মাকে এভাবে ভাবতাম না, কিন্তু জাহাঙ্গীরনগরের এই 2 বন্ধুর পাল্লায় পড়ে নিজের বিবেককে গোল্লায় ভাসিয়ে দিলাম। আজ ঢাকায় নিজের বাসায় এসেছি। রাত হয়ে গিয়েছে, বাবা মা 2জনই উপস্থিত ছিল। বাবার সাথে হ্যান্ডশেক করলাম, মার সাথে কোলাকুলি করলাম। তাকে ছাড়ার সময় মধ্যে আলতো করে ঘষা দিয়ে এলাম, এমনভাবে দিলাম যাতে টের না পায়। মা চমকে গেলেও কিছু প্রকাশ করলেন না। অ্যাক্সিডেন্ট ভেবে উড়িয়ে দিলেন। একসাথে ডিনার করতে বসে আমার জাহাঙ্গীরনগরের লাইফ, ঢাকার হালচাল, বাবার বিজনেস এসব নিয়ে আলাপ করতে থাকলাম। আলাপের মাঝে মাঝে প্রায়ই মার দিকে তাকাচ্ছিলাম, তবে বাবা খেয়াল করেননি। মার চেহারা খুব ফ্যাকাশে হয়ে গেল। খাওয়া দাওয়া শেষে আমরা গেস্ট রুমে কিছুক্ষণ আড্ডা দিতে বসলাম। বাবা হঠাৎই বড় একটা উপকার করে বললেন, উনি আজ সারাদিন কাজ করে টায়ার্ড, এখন ঘুমিয়ে যাবেন। ব্যাস, গেস্ট রুমে এবার আমি আর মা একা। কিছুক্ষণ এটা সেটা নিয়ে গল্প করার পর 2জন একসাথে সোফা ছেড়ে উঠলাম। মাকে হঠাৎ পিছন থেকে ধরে বললাম, মা আমি তোমাকে ভালোবাসি। এভাবে ধরে আছিস কেন? ভালো তো আমিও তোকে বাসি রে পাগল। মা এটা এই ভালোবাসা নয়। তোমাকে আমি অন্যভাবে ভালোবাসতে চাই, যেমনটা বাবা তোমাকে এককালে বাসত। যেভাবে আমি হয়েছি। এখন যে বাবা পারেন না, সেটা তো আমি জানি মা। তুই কি বলছিস এগুলো? মা আমার হাত দুটো নিচে নামিয়ে ঘুরে দাঁড়ালেন। আমি জানি আমি কি বলছি মা।
তোমার একটা চাহিদা রয়েছে, এখনই উত্তর দিতে হবে না। তুমি ভেবেচিন্তে উত্তর দিও আমায়। আমি তো আর উড়ে যাচ্ছি না। এই বলে হামি দিয়ে আমার রুমে চলে আসলাম। মা ওখানে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আমি নিজের ঘরে শুয়ে বারবার চিন্তা করছিলাম এভাবে অ্যাপ্রোচ করাটা কি ঠিক হলো কিনা। কিন্তু আমি জানি মা বাবাকে বলবেন না, কারণ আমি ছোটবেলা থেকে খুবই বাধ্য ছেলে ছিলাম। আমাকে মা সম্পূর্ণ ভিন্ন রূপে চেনেন, তাই এই রূপটা দর্শন করার পর খানিকটা হিমশিম খাওয়াই স্বাভাবিক। পয়সা মাটিতে ফেলে দিয়েছি, এখন দেখি কতদূর পর্যন্ত গড়ায়। পরদিন আমি ঘুম থেকে উঠলাম খুবই সকালে, কিন্তু বাসায় এখনো সেটা কেউ টের পায়নি। মা বাবাকে নাস্তা করিয়ে বিদায় দিয়ে দিলেন। এরপর মার ঘরে উকি দিলাম। দেখলাম মা একটা হিজাব পরে রয়েছেন। মা কখনোই ঘরের মধ্যে হিজাব পরেন না। নিশ্চয়ই আমার জন্য এমন কাজ। মা বিড়বিড় করে নিজের সাথে কথা বলছিলেন। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, আমার নিজের গর্বের ছেলে আমাকে এভাবে প্রস্তাব দিতে পারে। আমি কি ওর বাবাকে জানাবো? না না, থাক। ওর বাবার এমনি হার্টে প্রবলেম, এসব বললে কোনো সময় কি করে বসে। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, এসব অপকর্ম হতে আমাকে রক্ষা করো। আমি নিজের রুমে চলে এলাম। পরবর্তী চাল খুব সাবধানে ফেলতে হবে। মাকে দেখলাম বাহিরে চলে গেলেন, সম্ভবত স্কুলে পড়াতে। অন্য সময় মার 12টায় চলে আসার কথা, কিন্তু আজ 2টো বেজে গেল, তাও আসছেন না। অবশেষে উনি এলেন। আমি হাসি মুখে দরজা খুলে দিলাম, ওইসব প্রসঙ্গে আসতেই দিলাম না। বললাম, মা তুমি কি শপিং এ গিয়েছ? হ্যাঁ বাবা, দেখ তোর জন্য কিছু টি শার্ট এনেছি। থ্যাংক ইউ মা। দাও ব্যাগগুলো আমার হাতে, তুমি রেস্ট করো। মা একটু প্রশান্তির হাসি দিয়ে চলে গেলেন। আমি মাকে ঠান্ডা পানি খাওয়ালাম। খুব গরম পড়েছে। মা তখন বোরকা খুলছিলেন। আমাকে দেখে থেমে গেলেন। মা তুমি এই গরমে কিভাবে এত কিছু গায়ে দিয়ে আছো? তোমার তো সিদ্ধ হয়ে যাওয়ার কথা। মা কিছু বললেন না, সংকোচবোধ করতে লাগলেন। আমি মার কাছে এসে বললাম, মা আমি তোমাকে আর জ্বালাবো না, প্রমিস, যদি এখন তুমি আমাকে একটু ধরতে দাও। বাবা এমন করিস না প্লিজ। মা এখানে কোনো জোরাজুরি নেই, আমি সামান্য একটু ধরতে চাই মা। আমি তো বাইরের কেউ না। মা কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর বললেন, ধর, কিন্তু এই ধরা পর্যন্তই, আর কিছু না, খবরদার। আমার লক্ষ্মী মা। মা অনেক ধন্যবাদ। দেখেছ, তুমি অকারণেই ভয় পাচ্ছিলে। আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বলো? মা চুপ করে রইলেন। নীরব সম্মতি। পরীক্ষার পর বিরাট ছুটি চলছে, তাই মার কাছাকাছি থাকার জন্য মায়ের স্কুলে খণ্ডকালীন শিক্ষকের চাকরি নিয়েছি। স্কুল আমাদের বাসা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। আমার বাইক আছে, তা দিয়ে স্কুলে যাতায়াত করি। মাঝে মাঝে মাকে নিয়েও স্কুলে যাই। নার্সারি থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে স্কুলে। আমি গণিত শিক্ষক হিসেবে যোগ দেই। 1 মাস ক্লাস নিতেই পুরো স্কুলে আমার সুনাম ছড়িয়ে পড়ে। বাচ্চাদের অভিভাবকরা তাদের সন্তানদের প্রাইভেট পড়ানোর জন্য অনুরোধ করতে থাকে। আমি প্রথমে প্রাইভেট পড়াবো না বলি, কিন্তু অভিভাবকদের অত্যাধিক অনুরোধের জন্য শেষে রাজি হই। যেহেতু এখন হাতে অন্য কাজ নেই, তাই একটা ব্যাচ পড়ানো শুরু করি। 3 থেকে 4 জন বাচ্চাকে পড়াই স্কুল ছুটির পর। এদের মধ্যে একটা ছেলে নাম ফাহিম, খুবই দুষ্টু। সে অন্য বাচ্চাদের সাথে মারামারি করার কারণে ওর আম্মু একদিন আমার সাথে দেখা করে ওকে বাসায় গিয়ে একা পড়াতে বলে, কিন্তু আমি বলি যে আমার সময় নেই। স্কুল ছুটির পর এক ব্যাচের বেশি পড়ানো সম্ভব নয়। তখন ফাহিমের আম্মু বলে তাহলে সন্ধ্যায় ওদের বাসায় গিয়ে একা পড়াতে। কেননা ফাহিম খুবই দুষ্টু ও পড়াশোনায় খুব কাঁচা, তাই ওকে একা পড়ার জন্য ওর আম্মু খুব অনুরোধ করতে থাকে। শেষে আমি রাজি হলাম। ওদের বাসায় স্কুল থেকে সামান্য একটু দূরে, তবুও মহিলার কথায় ওনার বাচ্চার জন্য রাজি হই। আসলে মহিলা নয়, বরং যুবতী মেয়ে বলাই বাহুল্য, কেননা ফাহিমের আম্মুর বয়স 27-28 বছরের বেশি হবে না। ওনার নাম রুবিনা। রুবিনার একমাত্র ছেলে ফাহিম ক্লাস 3তে পড়ে। ওর স্বামী থাকে ইতালি। দোতলা বাড়িতে ছেলেকে নিয়ে একাই থাকে। তো প্রতিদিন স্কুল টিউশনি শেষে বাসায় ফিরি দুপুর 2টায়। বাসায় এসে খাওয়া, বিশ্রাম শেষে সন্ধ্যার দিকে বাইক নিয়ে রুবিনার বাসায় যাই ওর ছেলেকে পড়াতে। বলে রাখি যে রুবিনারা ভালোই সচ্ছল, স্বামী ইতালি থাকায় ভালোই আছে।
আমাকে 5,000 টাকা টিউশনির জন্য দেবে আর তার সঙ্গে বাইকের তেলের খরচের জন্য এক্সট্রা টাকাও দেবে। এত অফার পেয়ে রাজিও হয়ে যাই। তো নিয়মিত ওদের বাসায় গিয়ে ওর ছেলেকে পড়াতে লাগলাম। পড়ার মাঝে প্রতিদিনই বিভিন্ন খাবার, ফল ইত্যাদি দেয় খাওয়ার জন্য। মাঝে মাঝে রাতের খাবারও খেয়ে আসি ওদের বাসা থেকে। আমি লক্ষ্য করি আমার প্রতি রুবিনার একটা দুর্বলতা রয়েছে, কিন্তু সেটা ওকে বুঝতে দিলাম না। সে প্রায়ই আমাকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। আমি দেখতে সুদর্শন, ফর্সা ও লম্বা, বয়স 20 বছর। যেহেতু রুবিনার স্বামী বিদেশ তাই সে একা, এবং আমি স্মার্ট একটা ছেলে তাই আমার প্রতি ওর আকর্ষিত হওয়াটা স্বাভাবিক। আমার বয়স 20 হলেও আমাকে দেখতে প্রায় 24-25 বছরের যুবক মনে হয়। কেননা মুখে খোঁচা খোঁচা দাড়ি ও আমার সাজ্জাদ ব্যক্তিতে বড়দের মতো আচরণ ফুটে ওঠে। তাই রুবিনাও আমার প্রতি আকর্ষণ ফিল করে। রুবিনা দেখতে খুবই ভালো। দেখতে তামিল নায়িকা আনুষ্কা শেঠির মতো হুবহু। লম্বায়ও 5 ফুট 6 ইঞ্চির মতো হবে। আমি লক্ষ্য করি সে প্রতিদিন টাইট টপ পরে। আমি ইতস্তত ফিল করলেও সে আমার সামনেই ঘুরঘুর করে। কিছুক্ষণ পরপর এটা ওটা খাবার, ছেলের খাতা, কলম নিয়ে আসে আর আমার দিকে লক্ষ্য রাখে যেন আমি ওর দিকে তাকাই। আমি সব বুঝতে পারলেও রুবিনাকে কিছু বুঝতে দিলাম না। এভাবেই প্রায় 1 মাস চলে গেল। আমি স্কুলের চাকরি ছেড়ে দিলাম, কিন্তু রুবিনার ছেলেকে পড়াতে থাকলাম। এই 1 মাসে রুবিনার সাথেও আমার ভালো সখ্যতা গড়ে উঠেছে। বলা চলে অনেক ফ্রি হয়ে গেছি আমরা। রুবিনাকে আমি ভাবি বলে সম্বোধন করি। প্রতিদিনই ওর ছেলেকে হোমওয়ার্ক করতে দিয়ে ওর সাথেই কথাবার্তা বলি। 1 ঘন্টার প্রাইভেটে 2-2.5 ঘন্টা থাকি ওদের বাসায়। বিভিন্ন বিষয় নিয়ে রুবিনার সাথে কথাবার্তা বলি। একদিন আমার গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করে সে। আমি বলি আমার কোনো গার্লফ্রেন্ড নেই। রুবিনা তা শুনে অবাক হয়ে যায় আর বলে, এমন হ্যান্ডসাম ছেলের গার্লফ্রেন্ড নেই? তার কথা শুনে আমি হাসলাম। রুবিনা বলে, আমার বয়স যখন 15 তখন আমার বিয়ে হয়। কোনোদিন প্রেম করার সুযোগ পাইনি, হা হা। আমি বললাম, সমস্যা কি, আপনার স্বামীর সাথে প্রেম করবেন? আমার স্বামী 2-2.5 বছর পর পর দেশে আসে। প্রেম করার তো সুযোগ নাই। স্বামী প্রবাস থাকলে এটা একটা সমস্যা। হ্যাঁ, যাক, বাদ দাও দুঃখের কথা। তোমার কথা বলো। ভার্সিটিতে ভর্তি হয়েছ? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ওয়াও, জাহাঙ্গীরনগর। সেখানের পরিবেশ খুব সুন্দর। হ্যাঁ, কিছুদিন পর ক্লাস শুরু হবে। ওহ আচ্ছা সাজ্জাদ, সামনের শুক্রবারে কি তুমি ফ্রি আছো? হ্যাঁ, কেন? ফাহিম বলল, কুরবানির ঈদের পর ঘুরতে যাবে কোথাও। গতকাল তো ঈদ গেল, এখন স্কুলও ছুটি, তাই সে বায়না ধরেছে নন্দন পার্ক যাবে। আমি তো চিনি না, তাই তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই যদি তুমি ফ্রি থাকো। আর কি, নন্দন পার্ক তো আমাদের ভার্সিটি থেকে সামান্য দূরে। তাছাড়া আমি ফ্রি আছি। পরশু শুক্রবার কখন যাবেন বলেন? এই সকাল 10টার দিকে। দেখি, আমি একটা হাইলাক্স গাড়ি ভাড়া করব। তুমি সকালে চলে এসো। আমি ও ফাহিম রেডি থাকব। ওকে। শুক্রবার সকালে রুবিনাদের বাসায় যাই। গিয়ে দেখি ফাহিম বাড়ির সামনে গাড়িতে উঠে তার আম্মুকে ডাকছে আসার জন্য। আমি ফাহিমকে বলি, পিচ্ছি, তোমার আম্মু কই? সে বলে, রেডি হইতাছে। আমি বলি, তুমি গাড়িতে গান শোনো, আমি তোমার আম্মুকে নিয়ে আসি। আমি বাসায় ঢুকে দোতলায় রুবিনার রুমে ঢুকে পড়ে একটা অপ্রস্তুত মুহূর্তের মধ্যে পড়ে যাই। রুমে ঢুকেই দেখি রুবিনা শর্ট জিন্স পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় আমি ঢুকে পড়ি আর সে আয়নায় আমায় দেখে ফেলে। সাজ্জাদ। সরি ভাবি, আমি দরজায় নক করতে ভুলে গেছিলাম, কিছু মনে করবেন না। আমি বাইরে দাঁড়ালাম। আমি দ্রুত বাইরে চলে গেলাম। ভেতর থেকে রুবিনা ডাকলো আমায়, সাজ্জাদ ভেতরে এসো, একটু প্রয়োজন। রুবিনার কথায় ভেতরে ঢুকে দেখি একই অবস্থা। সে আয়নার সামনে দাঁড়িয়ে হুক লাগাতে পারছে না। সাজ্জাদ, আমার হুক লাগাতে পারছি না, কাজটা একটু করে দাও প্লিজ। আমি চোখ বন্ধ করে কাজটা করতে যাই। না, চোখ খোলা রেখো, সমস্যা নাই। রুবিনার কাজটা করে দিয়ে আমি চলে যেতে লাগলাম। তখন রুবিনা পেছন থেকে হাত ধরে বসল। চেয়ার থেকে একটু টপটা দেবে সাজ্জাদ? আমি ওর পরা টপটা দেওয়ার জন্য ঘুরেছি, দেখি সে আমার দিকে ঘুরে দাঁড়িয়েছে। কেমন লাগছে আমায় সাজ্জাদ? আমি কিছু বললাম না, শুধু ঢোক গিললাম।
আমি রুবিনাকে ওর টপ দিয়ে পড়তে বললাম। রুবিনা এইবার আমার হাতে টান দিয়ে আমাকে ওর উপর ফেলে দিল। দুজন বিছানায় পড়ে গেলাম। আমি উঠে যেতে লাগলাম, কিন্তু রুবিনা আবার আমায় ওর উপর ফেলে দিয়ে বলল, আমায় তোমার কেমন লাগে সাজ্জাদ? রুবিনা, এসব ঠিক না। সাজ্জাদ, আই লাভ ইউ বলেই রুবিনা শুরু করে দিল। আমি একসময় রুবিনাকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলি, রুবিনা প্লিজ থামো, এসব ঠিক না। কেন সাজ্জাদ, আমি কি দেখতে খারাপ? আমি কি তোমার ভালোবাসা পেতে পারি না? প্লিজ রুবিনা, তুমি বিবাহিত বলে আমি বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে আমি গাড়িতে উঠলাম। কিছুক্ষণ পরে রুবিনা গাড়িতে উঠল। আমি সামনের সিটে ও রুবিনা এবং ফাহিম পিছনের সিটে বসল। আমি ড্রাইভারকে বললাম গাড়ি ছাড়তে। গাড়ি চলতে লাগল। রুবিনার কোনো সাড়া শব্দ পেলাম না, দম মেরে বসে আছে। ফাহিম ট্যাবে গেম খেলছে। আমি সানগ্লাস চোখে দিয়ে গাড়ির লুকিং গ্লাস দিয়ে রুবিনার দিকে তাকালাম, দেখলাম মন ভার করে বাইরের দিকে তাকিয়ে আছে। আমরা সকাল 10:30টায় নন্দন পার্কে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে গাড়ি পার্ক করতে বললাম ড্রাইভারকে। আমি 3 জনের জন্য 3টি টিকিট কেটে আনলাম। ঈদের ছুটিতে প্রচণ্ড ভিড় এখন। আমি ফাহিমের হাত ধরে লাইনে দাঁড়ালাম, রুবিনা আমার পিছনে। এতক্ষণ আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। অবশেষে নন্দন পার্কের ভেতরে ঢুকলাম আমরা। ভেতরে ঢুকে বিভিন্ন রাইড নিতে লাগলাম। ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে রাইড নেওয়া খুবই কষ্টসাধ্য। তবুও প্রায় 10-12টা রাইড নিলাম আমরা। ফাহিম দেখলাম খুব খুশি। রুবিনা মন ভার করে শুধু আমাদের সঙ্গ দিচ্ছে। দুপুরে একটা ক্যান্টিন থেকে সামান্য খাওয়া দাওয়া করলাম আমরা। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে এলো। এমন সময় ফাহিম বায়না ধরল ওয়াটার স্লাইডিং করবে ও পুলে গোসল করবে। তো কি আর করা, নেমে পড়লাম ওয়াটার কিংডমে। এক্সট্রা কোনো কাপড় না নেয় প্যান্ট পরেই নেমে পড়লাম আমি ও ফাহিম পুলে। ফাহিম ওর আম্মুকে পুলে নামানোর জন্য পা ধরে টান মারায় রুবিনা আমার উপর এসে পড়ে। আমিও ওকে ক্যাচ করে ফেলি ও সরি বলি, কিন্তু সে কিছুই বলে না। আমি ফাহিমকে নিয়ে পুলে খেলা করতে থাকি। আমি ফাহিমকে নিয়ে স্লাইডিংয়ের জন্য টিউব নিয়ে উপরে যাই, এমন সময় দেখি নিচে কয়েকজন বখাটে ছেলে রুবিনাকে ঘিরে আছে, নিয়ে আজেবাজে কথা বলছে, যেমন একা নাকি আমরা আছি ইত্যাদি। এসব দেখে ফাহিমকে বলি, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। আমি সোজা রুবিনার কাছে চলে যাই এবং গিয়ে ওকে আড়াল করে দাঁড়িয়ে এক বখাটের মুখে মারি ঘুষি। এই দেখে বাকি 4-5 জন আমাকে ঘিরে ধরে এবং আমাকে এলোপাথারি মারতে থাকে। তা দেখে রুবিনা চিৎকার করলে সিকিউরিটি গার্ডরা এসে আমাকে উদ্ধার করে। সিকিউরিটি গার্ড বলে যে কি হয়েছে। আমি বলি যে এই বখাটেরা আমার বউকে বিরক্ত করছিল, তাই ওদের বাধা দেয় আমার উপর আক্রমণ করে। রুবিনাকে আমার বউকে বলায় সে চমকে ওঠে। অতঃপর সিকিউরিটি গার্ডরা বখাটেদের নিয়ে যায় আর আমিও ফাহিম ও রুবিনাকে নিয়ে বের হয়ে আসি। খুব ব্যথা লাগছে, ক্লিনিকে চলো যাই। আমি